আপনারা শুনছেন অনু অডিও ফিল্মস। প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য নিয়ে আসি তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর কিছু গল্প। আজ আপনি শুনবেন সুকান্ত দাশের কলমে মোড়লডাঙ্গা গ্রামের বিপদ। গল্প শুনে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এবং অবশ্যই গল্প শুনে আপনার কেমন লাগলো আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প সুকান্ত দাশের কলমে মোড়লডাঙ্গা গ্রামের বিপদ। তেঁতুল গাছ পর্যন্ত আসার সময় সদাশিবের মনে বেশ আনন্দ ছিল। আজ হাট থেকে ভালোই বিক্রি বাটা হয়েছে, কিন্তু তেঁতুল তলা আসার পরেই সদাশিবের মনটা কেমন যেন হয়ে গেল। বারবার আনমনে গজগজ করতে লাগলো, কোথাও যেন কিছু একটা ভুল হয়েছে। সদাশিব এমনিতেই এমন ছোট ছোট ব্যাপার নিয়ে বড় বেশি চিন্তা ভাবনা করে। এমন করে বলেই তার এখনো পর্যন্ত বিয়ে হয়নি। একবার তার দূরসম্পর্কের কোনো এক আত্মীয় বিয়ের কথা বলতেই সদাশিব বলেছিল, বিয়ে বড় ঝামেলার ব্যাপার। একটা মেয়ে আমার বাড়িতে এসে থাকবে, আমার পয়সায় খাবে, তবে তাতে আমার কি লাভ হবে বলো তো? এরপর থেকে সদাশিবের বিয়ে দেওয়ার জন্য কেউ আর কোনো চিন্তা করেনি। সদাশিব নিজেও কোনো চেষ্টা দেখায়নি। হাটে তার একটা দোকান রয়েছে, খুঁটিনাটি জিনিসপত্র, তরি তরকারি এসব বিক্রি করে। তার একার বেশ ভালোভাবেই চলে যায়। কিন্তু আজ তেঁতুল গাছটা পেরোবার সময় এমন কেন মনে হলো? আমার মনটা বড় খারাপ লাগছে, কেন জানি কোনো কিছুই ভালো লাগছে না। ভীষণ ভয় করছে, তাড়াতাড়ি বাড়ি যাই। সদাশিব তাড়াতাড়ি বাড়ির দিকে এগোতে লাগলো। তখনই তার পেছন পেছন একটা বেড়ালের ডাক শোনা গেল। মিয়াও মিয়াও করতে করতে বেড়ালটা সদাশিবের পায়ে পায়ে তার বাড়ি পর্যন্ত গিয়ে পৌঁছল। ঘরে আবার তুই কোথা থেকে জুটলি? আমি এমনিতেই মরি নিজের জ্বালায়, আবার তুই কোথা থেকে এলি? বেড়ালটাকে আধো অন্ধকারে ভালোভাবে দেখা যাচ্ছিল না। সদাশিব শুধু বেড়ালের ডাক শুনেই বুঝতে পেরেছে। সে হাত দিয়ে ডাকল। বেড়ালটা বাড়ির চৌহদ্দির মধ্যে ঢুকে দৌড়ে কোথায় যেন অন্ধকারে মিলিয়ে গেল। সদাশিব ভাবল ভালোই হয়েছে। ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে পড়ল। ঘুমটা ভাঙল অনেক রাতের দিকে। হাতের কাছে পশমের মতো কি একটা অনুভব করে চোখ খুলে ফেলল সদাশিব। বিড়ালটা কি বিছানায় উঠে এলো নাকি? ঘুম ঘুম চোখে বিছানার দিকে তাকিয়ে হ্যারিকেনের অল্প আলোতে সদাশিব দেখতে পেল বেড়ালটা বিছানার এক পাশটায় চুপ করে বসে তার দিকে তাকিয়ে রয়েছে। আগে খেয়াল হয়নি, এখন দেখা গেল বেড়ালটা কালো রঙের। শুধু তাই নয়, বেড়ালটার দুটো চোখ কেমন যেন হলদে হয়ে তাকে দেখছে। চমকে উঠে সরাসরি নিজের পা দিয়ে বেড়ালটাকে লাথি মারল সদাশিব। বলল, হারামজাদা, তোকে ঘরে ঢুকতে দিয়েছি বলে একেবারে বিছানায় উঠে পড়েছিস। এই বেরো বেরো, এখান থেকে বেরো বলছি। হট হট হট। বেড়ালটা লাথি খেয়ে ছিটকে পড়ল ঘরের এক পাশে, কিন্তু সেইখানে চুপ করে দাঁড়িয়ে রইল। একবারও ডাকল না। সদাশিব খেয়াল করল না যে বেড়ালটার হলুদ দুটো চোখ কেমন যেন অদ্ভুতভাবে তেড় তেড় করে কাঁপতে কাঁপতে একসময় লাল হয়ে এলো। ঘুমন্ত সদাশিবের দিকে তাকিয়ে থাকতে থাকতে সে এক পা করে এগোতে লাগলো সেই দিকে।
তোমরা এই যে বলো না, পশু পাখি কিংবা আরও অনেক নিকৃষ্ট মানের অনেক জীব কিংবা কীটপতঙ্গের মাঝে অনেক সময় অনেক শক্তি বাসা বাঁধে, কথাটা কিন্তু মিথ্যে নয়। মনে হয় বুঝলাম, কিন্তু ব্যাপারটা হলো জীবজন্তু ঠিক আছে, কিন্তু কীটপতঙ্গ মানে এই ছোট ছোট ক্ষুদ্র পিঁপড়ে বা আরও কোনো কীটপতঙ্গের মাঝে অশুভ শক্তি বাসা বেঁধে কি করবে? ই করতে পারে তা আমিও ভালো করে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারিনি। হতে পারে ওর শক্তির খানিকটা অংশ তাদের মাধ্যমে নানা স্থানে ছড়িয়ে বৃহত্তর কোনো স্থানে কিছু করতে চায়। তবে সেই সব জটিল ব্যাপার, এই সব বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়, বুঝলে? তা আপনার পক্ষে যেটা সম্ভব নয় সেটা আমাদের পক্ষে যে প্রায় অসম্ভব ঠাকুরমশাই। কিন্তু জীবজন্তুর ক্ষেত্রে আপনি বলেছিলেন অনেক সময় কুকুর, বেড়াল এসব জীবজন্তুর মধ্যেও নাকি অশুভ শক্তি বাস করে। ঠিকই ধরেছ। যারা সহজলভ্য, অর্থাৎ খুব সহজেই পাওয়া যায়, যেমন কুকুর, বেড়াল, কাক, শেয়াল, সাপ কিংবা আরও অন্য কিছু। শুনেছি তন্ত্রে শেয়াল, সাপ আর কাক নাকি অশুভ। শুধু অশুভ নয়, এদের আলাদা আলাদা কিছু তন্ত্র রয়েছে। এই তন্ত্রের মাধ্যমে এদের কাজে লাগিয়ে মানুষের অনিষ্ট করা যায় অনেক বেশি। কালো শৃগাল, কালো বায়স এবং কালো সর্প, এই তিনের ক্ষমতা কিন্তু অনেক বেশি। কিশোরী চুপ করে বাইরের দিকে তাকিয়েছিল। সে সেভাবেই বলল, কিন্তু আপনি যে বলেছিলেন কোনো একটি বিড়ালের গল্প বলবেন, আগের দিন তো বললেন সময় ছিল না, তাছাড়া তাড়াহুড়োর জন্য তাড়াতাড়ি চলে যেতে হলো। বলেছিলাম, আসলে বয়স হচ্ছে তো, অনেক কিছুই বলার পরেও মনে থাকে না। তো বলেছিলাম যখন, তখন নিশ্চয়ই বলবো। বিড়ালের গল্প, তাই তো? দাঁড়াও, একটু মনে করতে দাও। তারানাথ মনে করতে লাগলো সে কোন কথা বলেছিল। এই ফাঁকে আমরা সামনে রাখা তেলে ভাজা বাকিটুকু দরস্ত করলাম। আজ আসার সময় তেলে ভাজা এনেছিলাম। মটলিনের কাছে চায়ের দোকানের পাশে তেলে ভাজার দোকানদারের কাছে দাঁড়িয়ে গল্প করতে করতে কিশোরী এসেছিল। কিশোরীর দেরি দেখে আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। তেলে ভাজার দোকানে প্রায় হাঁপাতে হাঁপাতে কিশোরী এসে বলল, আর বলো না ভাইয়া, বড্ড দেরি হয়ে গেল। তোমার বাড়ি গিয়ে যখন শুনলাম তুমি সবেমাত্র বেরিয়েছো, তখন তাড়াহুড়ো করে ফিরে এলাম, কিন্তু ট্রামটা ধরতে পারিনি, তাই পরের ট্রামে এসেছি। ভাগ্যিস ভাগ্যিস তুমি এখানে দাঁড়িয়েছিলে। কিন্তু দেরি হওয়ার কারণ কি? তাছাড়া এমন হাঁপাতে হাঁপাতে এলে যে, কোথায় গিয়েছিলে নাকি? আরে বলো না, আমি গিয়েছিলাম মাসির বাড়ি। মাসির শরীর ভালো নয়, কী যে হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। তাদের গ্রামে একটা পাশ করা ডাক্তার রয়েছে, দেখাশোনা সেই করছে। যে কাজের মেয়েটি রয়েছে সেই আছে, কিন্তু কিছুতেই না কিছু হচ্ছে না। কালকে তো সারাদিন দেখলাম, আর আজ তাড়াহুড়ো করে চলে এলাম। ভাবলাম ঠাকুরমশাইয়ের সাথে একবার কথা বলি। এখান থেকে বেরিয়ে আবার সেখানেই যেতে হবে। অফিসের দিন সাতেকের জন্য ছুটির দরখাস্ত করেছি। কিশোরীর আপন বলতে এখন আর কেউ নেই। যতদূর আমি জানি ওই মাসিই তার একমাত্র সম্বল। আর তার মাসি একা তাদেরই গ্রামে একটা মেয়ের ভরসায় দিন গোনে। তবে জমি জমা সম্পত্তি নেহাত কম নয়, কিন্তু গ্রামটা একটু ভেতরের দিকে। কিশোরী সেখানে গিয়ে থাকতে চায় না। সে তার মেসবাড়ি, অফিস এইসব নিয়েই পড়ে থাকে। তবে সময় সুযোগ পেলে কিংবা প্রয়োজন পড়লে সে সেখানে যায়। বললাম, সত্যি করে বলো তো, এই এই কিশোরী, কি হয়েছে? জানি না, মাসির শরীর খারাপ শুনে গিয়েছিলাম। গিয়ে দেখি মাসির ভীষণ জ্বর। দিনের বেলা জ্বর নেই, অথচ রাতের বেলা জ্বর বেড়ে যাচ্ছে। আর আশ্চর্যের বিষয়টা কি জানো, রাতের বেলা ঘরে কিছু একটা ঢোকে। এই কথায় আশ্চর্য হলাম। ততক্ষণে তেলেভাজা তৈরি হয়ে গেছে। তেলেভাজা শালপাতার ঠোঙাতে নিয়ে আমরা হাঁটতে হাঁটতে তারানাথের বাড়ির দিকে এগোলাম। বললাম, বাড়ির ভেতরে কিছু একটা ঢোকে। কিন্তু কি ঢোকে? আরে সেটাই তো সবচেয়ে আশ্চর্যের ব্যাপার। রাতের বেলা ঘরে কি ঢোকে সেইটাই কেউ বুঝে উঠতে পারছে না।
যদি একবার বুঝতে পারতো তাহলে তো এত সমস্যাই হতো না। আমি কিশোরীর কথায় অবাক এবং কৌতূহলী দুটোই হয়েছিলাম, কিন্তু কিশোরী যে আর কিছুই জানে না সেটাও বোঝা যাচ্ছিল। তাই তারানাথের কাছে গিয়ে সমস্ত কথা বলে তার কাছ থেকে সমস্ত কিছু বুঝে নেব বলে স্থির করেছিল। এখানে এসে কথায় কথায় আগের দিনের সেই বেড়ালের গল্পের কথা মনে পড়ে গিয়েছিল। তারানাথ কিছুক্ষণ চোখ বন্ধ করে থেকে তারপর বাইরের আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলেন। তখন আমার বয়স কম। মাদু পাগলির সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর গ্রামের পথে পথে ঘুরে সাধু সঙ্গ করার যে উৎসাহ মনের মধ্যে জেগেছিল, তখন তা পুরো দমে রয়েছে। আগুনের মাঝে ঘি ঢাললে যেমন আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, মাতু পাগলির আশীর্বাদ আমায় তেমনভাবেই আগুনে ঘি ঢেলেছিল। তবে হ্যাঁ, মাতু পাগলি বলে দিয়েছিল আমার দ্বারা সাধনা একভাবে হবে না, মাঝে মাঝে ফিরে আসতে হবে। আবার আমি সাধনায় নিমগ্ন হব, যদিও সাধনা পুরোপুরিভাবে কখনোই হবে না। সংসার জীবনে ভোগ আমার রয়েছে। এইভাবেই একদিন পথে পথে ঘুরতে ঘুরতে এক গ্রামে গিয়ে পৌঁছালাম। গ্রামের নাম মোড়লডাঙ্গা। সেই গ্রামের কিছু একটা সেদিন হয়েছে। গ্রামের লোকেরা এক জায়গায় জড়ো হয়ে একটা বাড়ির সামনে চেঁচামেচি করছে। আমি কৌতূহলী হয়ে গেলাম। আগেই বলেছি আমার বয়সটা তখন কম। পরনে লাল রক্তাম্বর থাকলেও বয়স কম দেখে অনেকেই অবাক হওয়ার বদলে আমায় দেখে মস্করা করে বলে, তা এত কম বয়সে এই পথে এলে কেন সাধু বাবা? এ তো তোমাদের কাজ নয়। তাই একটু দূরে দাঁড়িয়ে আমি সবকিছু লক্ষ্য করছি। দেখলাম একটা বাড়ি থেকে একজন লোককে সবাই টেনে বার করছে। সে কেমন একটা করছে, তার চোখ দুটো বন্ধ, মুখ থেকে লালা পড়ছে, গোটা শরীর যেন মাঝে মাঝে মোচড় দিয়ে কিছু একটা করার চেষ্টা করছে। আমি আর একটু এগোতেই পাশ থেকে একজন বলে উঠল, আজ 3 দিন হয়ে গেল সদাশিব ঘর থেকে বাইরেই বেরোয়নি। আজ সকালেই এমন ব্যাপার হয়েছে। তার কথায় অন্য একজন কিছু উত্তর দিল বটে, তবে আমি তা শুনতে পেলাম না। কি ব্যাপার বলুন তো? লোকটাকে এমনভাবে নিয়ে গেল কেন? যে কথা বলছিল সে এবার আমার দিকে তাকালো। আমার পরনের পোশাক দেখে বোধহয় কিছু একটা আন্দাজ করার চেষ্টা করল। তারপর বলল, ও হলো আমাদের গ্রামের সদাশিব। হাট বাজারের কাছে ওর দোকান আছে। 3 দিন ধরে ঘরের মধ্যে ছিল, ঘরের দরজা খোলেনি। বাইরে বের হতেও কেউ ওকে দেখেনি। আজ দরজা খুলে দেখা গেল বিছানার উপর হাঁ করে শুয়ে আছে। মনে হয় বাঁচবে না, শরীরের যা অবস্থা দেখছি। লোকটার কথা শুনে শিউরে উঠলাম। তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেই দিকে। দেখি কয়েকজন মিলে তাকে একটা বাড়ির দাওয়ার কাছে শুইয়েছে। তার মুখে জল দেওয়া হয়েছে। কবিরাজ গোছের একজন তার নাড়ি পরীক্ষা করে দেখছে। গোটা শরীরে আঁচড়ের মতো চিহ্ন, রক্ত শুকিয়ে গেছে। গোটা গায়ে, হাতে, মুখের ওপরেও এই আঁচড়ের দাগ। ও হাঁ করে মুখে শ্বাস নিচ্ছে। জল দিলে সেই জল গিলতেও পারছে না, মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। একজন স্ত্রীলোক পায়ের পাশে মুখে আঁচল চাপা দিয়ে দাঁড়িয়ে রয়েছে। কবিরাজ বললেন, অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। কিছু একটা করতেই হবে, নাড়ি খুব দুর্বল। ওকে দেওয়ালে হেলান দিয়ে বসিয়ে দাও, শুয়ে থাকলে ওর কষ্ট হচ্ছে। লোকটাকে হেলান দিয়ে বসিয়ে দেওয়া হলো। এইবার যেন তার একটু ভালো লাগলো। কোনো রকমে জল খেলো খানিকটা। তারপরে অতি কষ্টে চিবিয়ে চিবিয়ে বলল, ওই বিড়ালটা, ওই কালো বিড়ালটা, ও আবার আসবে, আবার আসবে ও। লোকটার চোখে মুখে একটা অদ্ভুত ভয়। তার কপালের কাছে শুকিয়ে আসা রক্ত গালের কাছে পড়েছে। সেই দিকে তার ভ্রুক্ষেপ নেই। তার খালি গা, পরনে ধুতির মতো একটা কাপড় জড়িয়ে রাখা ছিল, সেইটাও ফালা ফালা হয়েছে। তাই পা, পেট সব জায়গায় রক্তের সঙ্গে চামড়া উঠে এসেছে।
সে এক বীভৎস দৃশ্য, তোমাদের বলে বোঝাতে পারবো না। কিন্তু সেই দিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে বাইরের দিকে তাকিয়ে চোখ পিট পিট করে কি যেন দেখতে লাগলো। তারপরে কাউকে না দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে যেতেই তার নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো। সর্বনাশ! বিড়ালের এমনভাবে আঁচড়ের কথা কোথাও শুনতে পাইনি। কোথাও না কোথাও কিছু একটা তো ঠিক হয়েইছে, কিন্তু সারা গায়ে এভাবে। এ সদাশিব, কি হয়েছিল বলো তো? লোকটা এবার এদিক ওদিক তাকালো। তারপরে হঠাৎ আমার দিকে তার চোখটা পড়ল। আমার থেকে তার বয়স বেশ খানিকটা বেশি। হঠাৎ সে আমার লাল কাপড় দেখেই বোধহয় জোড় হাতে আমার দিকে এগিয়ে আসার চেষ্টা করল। বলল, সাধু বাবা, আমাকে বাঁচাও, ওই বিড়ালটার হাত থেকে বাঁচাও। এতক্ষণে সবার নজর পড়ল আমার দিকে। কবিরাজ মশাইও আমার দিকে তাকালেন। তারপরে শান্ত গলায় বললেন, সাধু বাবাকে আমি নিজেই ডেকে এনেছি তোমার জন্য। চিন্তা করো না সদাশিব, তুমি আগে খুলে বলো তো কি হয়েছে। এই, তোমরা সবাই যাও এখন। সদাশিব এখন ঠিক আছে, চিন্তা নেই, যাও যাও যাও। কবিরাজ মশাই মিথ্যে কথাটা কেন বললেন সেটা আমি বুঝতে পারলাম। এখন সদাশিবকে একটু শান্ত করা প্রয়োজন। সকলেই কবিরাজ মশাইয়ের কথায় চলে গেল। পরে জানতে পারলাম তাকে এই গ্রামের, মানে এই মোড়লডাঙ্গা গ্রামের লোকেরা মানে শোনে। সে বয়সে যেমন প্রবীণ, তেমনি অভিজ্ঞ, তেমনি কবিরাজিতে তার আশ্চর্য জ্ঞান। তার কথাতেই লোকজন ফাঁকা হয়ে গেল। আমি, কবিরাজ মশাই আর সেই লোকটি যার নাম সদাশিব, এবং তার সঙ্গে সেই গ্রামের সদাশিবের পরিচিত এবং খুবই কাছের বন্ধু বোধহয় হবে দুজন, তারা রইল। তাদের একজনের নাম মহাদেব আর একজনের নাম হরিশচন্দ্র। তা আমরা সবাই মিলে সেইখানেই বসলাম। এই বাড়িটা হরিশচন্দ্রের। তার বউ ঘরের ভেতরে। দাওয়ার কাছে বসেই আমরা যখন কথা বলছি তখন দুপুর গনগন করছে, মাথার উপর সূর্য। এর মাঝেই সদাশিব বলল এক আশ্চর্য কথা। 3 দিন আগে যখন হাটের থেকে ফিরছিলাম, তখন তেঁতুলতলার কাছে প্রথম সেই বিড়ালটাকে আমি দেখতে পাই। আমার পিছু পিছু বাড়ি পর্যন্ত এসেছিল। তখন তেমন কিছু ভাবিনি, কিন্তু রাতের বেলা ওটাকে বিছানার ওপর দেখে আমার রাগে মাথা সামলাতে পারিনি। সেদিন রাতে কিছু হয়নি। পরদিন রাতের বেলা হঠাৎ করেই বিছানার উপর দেখলাম কে যেন শুয়ে রয়েছে। আমি ঘরের জানলা দরজা বন্ধ করে একাই ঘুমাই। হঠাৎ করে এমন একটা ব্যাপার ঘটে যাওয়ায় আমি অবাকই হয়ে গেছিলাম। বিছানা থেকে নামতে যাব, এমন সময় দেখি আমার হাতটা শক্ত করে বিছানার উপর থেকে কে যেন ধরে রেখেছে চেপে। আমার প্রচণ্ড ভয় পেলাম, প্রচণ্ড ভয় লেগে গেল। গায়ের ওপর ঠেকলো একটা লোমশো কিছু একটা। হ্যাঁ, লোমশো। হ্যাঁ, বিড়ালের গায়ে যেমন লোম থাকে নরম, ঠিক তেমনই। আমি 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 আবার হাতটা তুলে ধাক্কা দিতে যাব, আমার হাতের উপর যেন আঁচড় বসিয়ে দিল। ও বাবা গো! প্রচণ্ড যন্ত্রণায় চিৎকার করে যেতেই গালের কাছেও আঁচড় বসালো। কে যেন দুটো হাতে লম্বা লম্বা নখে আমার গোটা শরীরে আঁচড়াতে শুরু করলো। আমার ভীষণ যন্ত্রণা হলো। কি করব বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় অন্ধকারের মধ্যে কে যেন আমার বুকের উপরে উঠে পড়লো। ও বাবা গো, কি ভীষণ ঠান্ডা! তবে তার গোটা শরীর, তার পায়ের চাপ আমার বুকের উপরটা যেন পাথর করে দেখেছে। চেষ্টা করেও তাকে নড়াতে পারলাম না সেখান থেকে। গোটা শরীরে আঁচড়ের ব্যথা, আর তার উপরে এমন একটা অবস্থা। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু গলা থেকে আর কোনো শব্দ বেরোলো না। প্রচণ্ড ভয়ে তখন আমি কেমন যেন হয়ে গেছি। ঘরের মধ্যে একটুকু আলো নেই, অন্ধকার। তার মধ্যে কে আবার যেন হেসে উঠে বলল, আলাবাই লাথি মেরেছিলি না? আজ তোর পায়ে দেখবি কি হয়। এ কথা বলার সঙ্গে সঙ্গে মনে হলো পায়ের আঙুলটা কি যেন কামড়ে ধরেছে। তার দাঁত আমার পায়ের আঙুলের হাড় পর্যন্ত গিয়ে ঠেকছে।
বাবা, কি বিভৎস যন্ত্রণা! প্রবল ঠান্ডার মধ্যে ব্যথায় আমি পাগলের মতো হয়ে গেলাম। বিছানা থেকে নড়তে পারছি না। কে যেন বিছানার সঙ্গে আমায় শক্ত করে চেপে ধরে রয়েছে। গোটা রাতটা যে কিভাবে কেটেছিল আমার মনে নেই। ও মা গো, সকালে ঘুম ভাঙলো বটে, কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারলাম না। শরীরে যেন একটুও শক্তি নেই। আরে এই যে এখন দেখুন, এই যে ঘাড়ের কাছে ঘাড়ের কাছে যেন ব্যথা হতে লাগলো। ঘাড়ের কাছে ব্যথা হতে লাগলো। এতক্ষণে সদাশিবের ঘাড়ের কাছে আমার নজর পড়ল। আমি, কবিরাজ মশাই আর বাকি দুজন মিলে তার ঘাড়ের কাছে দেখতেই হরিশ্চন্দ্র প্রায় চিৎকার করে উঠল। ঘাড়ের কাছে যেন দুটো ছোট ছোট ফুটো বলে মনে হচ্ছে। সর্বনাশ! এই কেউ কি তাহলে ঘাড়ের কাছ থেকে রক্ত শুষে নিয়েছে? সদাশিব কথা বলে ক্লান্ত হয়ে হাঁ করে হাঁপাচ্ছিল। তার নাক থেকে বেরিয়ে আসা রক্তটা ততক্ষণে মুছে ফেলেছে, কিন্তু আবার সেইখান থেকে রক্ত বেরোচ্ছে দেখে কবিরাজ বলল, শুধু বাইরে ক্ষতি হলে তো নাক থেকে রক্ত বেরোবে না, তোমার শরীরের ভেতরে কোথাও কোনো আঘাত লেগেছে। যদি ভেতরে আঘাত লেগেও থাকে কবিরাজ মশাই, তাহলে কি সদাশিব বুঝতে পারবে নাকি? ও তো 3 দিন ধরে ঘরের মধ্যে অমন অবস্থায় ছিল। আচ্ছা সদাশিব, এই 3 দিনের মধ্যে কি ওই বেড়ালটা আবার এসেছিল? প্রত্যেক দিন রাত্রে ও এসেছে, আর আঁচড়ে ফেলা জায়গাটাতে আবার নতুন করে আঁচড়ে দিয়ে গেছে। কি যে ভীষণ ব্যথা আমার হচ্ছে, এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। কবিরাজ মশাই তৈরি হয়ে এসেছিলেন। তিনি কি যেন একটা বার করে গরম দুধের সঙ্গে সেটা মিশিয়ে সদাশিবকে খেতে দিয়ে দিলেন। আর সেটা খেয়েই বোধহয় সদাশিব খানিকটা ধাতস্থ হল। এতক্ষণে আমি বললাম, ব্যাপারটা যে খারাপ কিছু তা তো বোঝাই যাচ্ছে। ওই বিড়ালটা কোনো সাধারণ বিড়াল ছিল না। রাতের বেলা পথের মাঝে এমন কিছু দেখলে তাকে ঘরে নিয়ে আসাটা কিন্তু ভালো ব্যাপার নয় সদাশিব। আরে আমি কি আর ইচ্ছে করে এসেছি? ও নিজেই আমার সঙ্গে সঙ্গে এসেছে, কিন্তু দিনের বেলা বিড়ালটাকে আর দেখতে পাইনি। ঘরের ভেতরটা একবার খুঁজে দেখলে হতো না? মানে ওই ঘরে যদি এখনো কিছু থেকে থাকে। সদাশিবকে কবিরাজ মশাইয়ের কাছে সেইখানে রেখে আমি, মহাদেব আর হরিশ্চন্দ্র মিলে গেলাম তার বাড়িতে। ঘরের দরজা খোলা। ঘরের ভিতর তন্ন তন্ন করে খুঁজে কালো কালো খানিকটা লোম পাওয়া গেল। বিছানার ওপরটা যেন লণ্ডভণ্ড করা। এই বিছানার উপরেই শুয়েছিল সদাশিব। ঘরের মধ্যে কেমন একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে রয়েছে। ভালো করে খুঁজলাম আমরা। মহাদেব, হরিশ্চন্দ্র খোঁজাখুঁজি করে একসময় ব্যর্থ হয়ে বলল, কালো লোম ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না সাধু বাবা, এবার কি করব? আমি কিন্তু মনে মনে প্রমাদ গুনলাম। আগেই বলেছি, তখন প্রথম দিকের সময় ক্ষমতা আমার কাছে বিশেষ কিছুই নেই, কিন্তু তবুও কিছু একটা আমার অনুভূত হতে লাগলো। বারবার মনে হতে লাগলো অন্ধকারে এই ঘরের চেহারা যেন বদলে যায়। দিনের আলোতে এইখানে তেমন কিছুই বুঝতে পারবো না। ঘর থেকে বেরিয়ে আসতেই সেই অদ্ভুত গন্ধটা যেন আবার মিলিয়ে গেল। মহাদেব আর হরিশ্চন্দ্র চোখে মুখে কৌতূহল নিয়ে তাকিয়ে রয়েছে। সদাশিবের এমন অবস্থার জন্য যদি কোনো বিড়াল দায়ী হয়, তাহলে তাকে যে ওরা ছাড়বে না সেটা বেশ বুঝতে পারছি। বারান্দা পেরিয়ে চলে আসতে যাব, এমন সময় দেখি বারান্দার একপাশে মাটির দেওয়ালের মধ্যে একটা চিহ্ন আঁকা, আর ঠিক সেই চিহ্নের মাঝখানে একটা জং ধরা লোহার পেরেকের মধ্যে কালো সুতো জড়িয়ে রাখা। তাতে কি যেন বাঁধা রয়েছে। তা দেখেই মহাদেব এগিয়ে গিয়ে সেটা খুলতে যাচ্ছিল। আমি বললাম, খবরদার, এই বাড়িতে কেউ একজন ক্রিয়া করেছে। ওই জিনিস খালি হাতে ধরা ভালো নয়, তাতে তোমার ক্ষতি হতে পারে। কিন্তু সে আমার কথা শুনল না। মহাদেব চিহ্নের মাঝখান থেকে পেরেকটার সঙ্গে ঝুলে থাকা ওই জিনিসটা হ্যাঁচকা টানে তুলে ফেলল। তারপর হাতে নিয়ে বলল, জিনিসটা কি তাই তো বুঝতে পারছি না।
একটা পাতা বলে মনে হচ্ছে। সেটার মধ্যে কিছু জড়িয়ে রাখা আছে, এমনভাবে আটকে আছে যে খোলা যাচ্ছে না। তোর বড্ড সাহস সব সময়। সাধু বাবা তো বারণ করলেন ওটা না খুলতে, তারপরও কেন ওটা হাত দিয়ে ধরলি? আর এইসব খারাপ জিনিস কখন কি হয় বলা যায় না। কিন্তু আমাদের গ্রামে এমন কে আছে যে সদাশিবের ক্ষতি করার জন্য এমন কাজ করতে পারে? অনেক চেষ্টা করেও কিছুই ওদের মাথায় এলো না। আমরা আবার সদাশিবের কাছে ফিরে এলাম। সে তখন ঘুমোচ্ছে। হরিশ্চন্দ্রের পাশের ঘরের বিছানায় অঘরে ঘুমিয়ে রয়েছে সে। কবিরাজ মশাই সেইখানেই ছিলেন। তিনি বললেন, তোমরা এখানেই থাকো, সদাশিবকে একা রেখো না। আমি একবার পাশের গ্রামে যাই, সেখানে এক কবিরাজ আছেন, সে আমার চেয়ে অভিজ্ঞ, সে এ ব্যাপারে কোনো কিছু বলতে পারে। আচ্ছা সাধু বাবা, তোমার বয়স অনেক কম বলে মনে হচ্ছে, তা এই এত কম বয়সে এই পথে? অজানাকে জানার কৌতূহল আমায় ঘরে থাকতে দিল না কবিরাজ মশাই, তাই বেরিয়ে পড়লাম। যেটুকু জানতে পারি চেষ্টা করে চলেছি, তবে দীক্ষা আমার এখনো হয়নি। পাশের গ্রামের শ্মশানে এক সাধু বাবা আছে, তুমি চাইলেই আমার সঙ্গে তার কাছে যেতে পারো। সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলে যদি তোমার কোনো সাহায্য হয়। এমনটাই ঠিক হলো। দুপুর পেরিয়ে বিকেলের দিকে কবিরাজ মহাশয়ের সাথে প্রথমে পাশের গ্রামে সেই কবিরাজের সঙ্গে দেখা করতে গেলাম, কিন্তু সে বাড়িতে নেই। একটা কাজে দুদিনের জন্য অন্য গ্রামে গিয়েছে। ফেরার পথে সন্ধ্যের দিকে শ্মশানের কাছে গেলাম। দেখি একটা গাছের তলায় ধুনি জ্বালিয়ে সেখানে বসে রয়েছে এক সাধু। তার মাথায় জটা, পরনে লাল কাপড়, এক পাশে একটা লাঠি রাখা, রুক্ষ চেহারা। মাথার চুল থেকে শুরু করে শরীরের লোমগুলো যেন কেমন রুক্ষ হয়ে রয়েছে। বিশাল চেহারা, হাতে গলায় রুদ্রাক্ষের মালা। সে স্থির চোখে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, বুঝেছি, তোর মনে বড় কৌতূহল, কিন্তু সব কিছু যে জানা যায় না রে বেটা। সব কিছু জানতে নেই, তবে অনেক কিছুই জানতে পারবি তুই, তাতেই তোর চলে যাবে। কিন্তু সংসার জীবনে আবার তোকে ফিরতে হবে। সাধু বাবা, আমায় যদি একবার দীক্ষা দেন, আপনার শিষ্যত্ব গ্রহণ করে আপনার সঙ্গে আমি থাকতে চাই। এটা তো হবে না রে বেটা, তোর দীক্ষা লেখা আছে অন্য জায়গায়। আমি তোকে দীক্ষা দিতে পারি না, তবে তোর সাহায্য করতে পারি। তুই ওই গ্রামে এসে যে বিপদের মধ্যে জড়িয়ে পড়েছিস, সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার উপায় আমি তোকে বলে দিতে পারি। তোরা যাকে সাধারণ বিড়াল কিংবা অপশক্তি বলে ভাবছিস, সে কিন্তু সাধারণ কিছু নয়। তাহলে সেটা কে সাধু বাবা? আর সদাশিবের উপরেই সে কেন এমন নিজের আক্রোশ প্রকাশ করলো? অপশক্তি নিম্ন স্তরের শক্তি, এমনি এমনি কারোর কোনো ক্ষতি করে না। সদাশিবের ক্ষতি করার জন্য ওর কাছে ওকে কেউ চালনা করেছে। এখন কয়েকটা দিন সদাশিবকে খুব সাবধানে রাখতে হবে। তবে শুধু সদাশিব নয়, আরও একজনের বিপদ রয়েছে তোদের গ্রামে। তার সেই বিপদ হবে আজ রাত্রের মধ্যে। সাধুর কথায় আমি আর কবিরাজ মশাই দুজনেই তার মুখের দিকে তাকিয়ে রইলাম। সাধু স্মিত হাসলেন, তারপর আমার হাতে দিলেন দুটো তাবিজ। বললেন, এই তাবিজের মধ্যে একটা সদাশিবের হাতে পরিয়ে দিস, আর একটা তোর কাছেই রাখ। আজ রাতে যার বিপদ হবে, কাল সকালে তাকে এটা পরিয়ে দিস। যদি কাল সকাল পর্যন্ত সে বেঁচে থাকতে পারে, তাহলে সব কিছুই ভগবানের ইচ্ছে হয়, তার বাইরে কিছু হয় না। কিন্তু সাধু বাবা, যদি কার বিপদ হবে সেটা বলতেন, তাহলে আজ তাকে ওই তাবিজ পরিয়ে দিতাম, তাহলে তার বিপদটা হতো না। সাধু বাবা কিন্তু আর কিছু বললেন না, চুপ করে চোখ বন্ধ করে গেলেন। মনে হলো ধ্যানমগ্ন।
কবিরাজ মশাই আস্তে আস্তে বললেন, এখানে আর থাকা ঠিক হবে না, ফিরতে হবে। সন্ধে হয়ে আসছে, বেশি রাত হলে গ্রামের পথে আমাদের ফিরে যাওয়াটা মুশকিল হবে। আকাশের অবস্থাও তেমন ভালো নয়। আকাশের অবস্থা সত্যিই ভালো নয়। আসার সময় দেখেছিলাম কালো মেঘ জমতে শুরু করেছে। এখন সেই মেঘ গোটা আকাশে ছড়িয়ে পড়েছে। পাশের গ্রামের সেই শ্মশান থেকে গ্রামে ফিরতে অনেকটা সময় লাগবে। আমি আর কবিরাজ মশাই দ্রুত পায়ে হাঁটতে লাগলাম। গ্রামের চৌহদ্দির কাছাকাছি এসে পড়েছি। এই জায়গাটা ফাঁকা, দুপাশে ধানের জমি। এইখান থেকে পথটা বাঁক নিয়ে গ্রামের দিকে নেমে গেছে। সেখানটা দিয়ে নামতে যাব, এমন সময় কবিরাজ মশাই আমার হাতটা টেনে ধরলেন। আর তারপর তার হাতের আঙুল লক্ষ্য করে দেখতে পেলাম, যেই পথ ধরে আমরা হেঁটে যাব ঠিক সেই পথের মাঝখানে বসে আছে কেউ একটা। ভালো করে দেখা যায় না, আধো অন্ধকারের মধ্যে তার শরীরটা যেন মিশে গেছে। এইবার সে মুখ তুলে তাকালো। তার দুটো হলদে চোখ আর সাদা দাঁত যেন অন্ধকারের মধ্যে ঝলসে উঠল। কবিরাজ মশাই তো ভয় পেয়ে গেলেন। আমি বললাম, চিন্তা করবেন না কবিরাজ মশাই, দেখাই যাক না কি হয়। সাধু যখন আশ্বাস দিয়েছেন তখন আমার মনে হয় গ্রামে আমরা ঠিক ফিরতে পারব। আমার মুখের কথা শেষ হবার আগে আগেই সেই জিনিসটা হামাগুড়ি দিয়ে আমাদের দিকে খানিকটা এগিয়ে আসতে বুঝতে পারলাম ওটা একটা মেয়ে মানুষের শরীর। পরনের কাপড়টা গায়ের সঙ্গে একেবারে লেপ্টে রয়েছে। দুটো হাত অন্ধকারে কেমন যেন লাগছে। প্রথমে বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম তার গায়ে কালো কালো লোম ভরা। সদাশিবের বাড়িতে যেমন কালো লোম দেখতে পেয়েছিলাম অনেকটাই সেই রকম। সে এবার অদ্ভুতভাবে হেসে উঠল। আমায় আটকানোর চেষ্টা করছিস, পারবি না। ওকে তো আমি মারবই, তার আগে আর একজনকে মারবো আজ রাতে। ওরা তাকে আটকাতে পারবি না। তার বাকি কথাগুলো আর ভালো করে শোনা গেল না, অট্টহাসিতে চাপা পড়ে গেল। কবিরাজ মশাই আমার পেছনে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে বললেন, ওটাকে সাধু বাবা, ও তো মানুষ বলে মনে হচ্ছে না। ততক্ষণে চোখের সামনে থেকে সেই মূর্তিটা মিলিয়ে গেছে। আমি মনে মনে খানিকটা সাহস এনে কবিরাজ মশাইকে নিয়ে তাড়াতাড়ি এগোতে লাগলাম হরিশ্চন্দ্রের বাড়ির দিকে। সেইখানেই তো আছে সদাশিব, তার যদি কোনো ক্ষতি হয়ে যায়। এতক্ষণ একটানা কথা বলে তারানাথ চুপ করলেন। আমি আর কিশোরী একভাবে তার কথা শুনে চলেছিলাম। এইবার কিশোরী বলল, তার মানে যে ছায়ামূর্তিকে আপনি দেখেছিলেন তার গায়েও এমন কালো লম্বা লম্বা লোম ছিল। তাহলে কি এই সদাশিবের বাড়িতে রাতের বেলা ঢুকেছিল? তখন এসব কিছুই বোঝার মতন ক্ষমতা কিংবা ইচ্ছে কোনোটাই আমার নেই। প্রাণপণে ছুটে চলেছি সদাশিবকে বাঁচাতেই হবে, তার যেন কোনো ক্ষতি না হয়। অন্ধকার নেমে গেছে, আর অন্ধকার নামলেই তো তার কাছে সেই বিড়ালটা আসে বলেই সে বলেছিল। ওই বিড়াল যে সাধারণ নয় তা বুঝতে পারছিলাম। পরে মার্জার ক্রিয়া নামে এক ক্রিয়ার কথা জেনেছিলাম, তখন অবশ্য জানতাম না। হরিশ্চন্দ্রের বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন চারপাশে অন্ধকার নেমে গেছে। হরিশ্চন্দ্রর বাড়ির ঘরের দরজা বন্ধ। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল, কিন্তু আমার সঙ্গে কবিরাজ আসেনি, বাড়িতে কি একটা কাজে চলে গেছে। আমি বুঝতে পেরেছিলাম যে সে ভয় পেয়েছে। দরজার কাছাকাছি আসতে মনে হলো ঘরের ভেতরে কারা যেন কথা বলছে। পাশে রান্নাঘরের কাছে আগুন জ্বলছে। সেইখানে হরিশ্চন্দ্রের স্ত্রী বোধহয় রান্না করছে। ঘরের দরজা ঠেলে ঢুকতেই দেখতে পেলাম হরিশ্চন্দ্র আর সদাশিব কথা বলছে। সদাশিব এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তার পোশাকও পরিবর্তন হয়েছে। আমায় দেখে বলল, সাধু বাবা, শুনলাম আপনি নাকি পাশের গ্রামে গিয়েছিলেন, কি ব্যাপার বলুন তো? সেসব পরে হবে। তুমি স্নান করেছিলে তো, শুদ্ধ পোশাকে তো আছো নিশ্চয়ই।
এই তাবিজটা ধারণ করো। এই তাবিজ তোমার হাতে থাকলে কোনো অপশক্তি তোমার চট করে ক্ষতি করতে পারবে না। এক সাধু বাবা এই তাবিজটা দিয়েছেন। কিন্তু এই আরেকটা তাবিজ, এটা আবার কিসের? আমি এবার সব কথা ওদের খুলে বললাম। আর একটা তাবিজ কার জন্যে সেটা কিন্তু সত্যি বলতে আমি তখনও পর্যন্ত বুঝতে পারিনি। ধীরে ধীরে রাত বাড়ল। হরিশ্চন্দ্রের বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা হয়েছে। হরিশ্চন্দ্রের স্ত্রী রাতের খাবারের ব্যবস্থা করেছিল। আমরা তিনজনে মিলে খেতে বসেছি। খাওয়া প্রায় মাঝামাঝি সময়। এমন সময় সদাশিব বলে উঠল, মহাদেব কোথায় গেল? মহাদেবকে তো দেখছি না। সঙ্গে সঙ্গে আমার মাথায় আজ দুপুরে ঘটে যাওয়া সেই ব্যাপারটা মনে এলো। সদাশিবের বাড়িতে দেওয়ালের কাছে সেই চিহ্নের মাঝখান থেকে পেরেক আর তার সঙ্গে ঝুলে থাকা সেই পাতায় মোড়া জিনিসটা মহাদেব বার করেছিল। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। বললাম, মহাদেব কোথায় থাকে? সে কি বাড়িতে একা থাকে? আমার প্রশ্ন শুনেই চমকে উঠল সবাই। ওদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল। সদাশিব অনেক জোর করল, কিন্তু তাকে যেতে দিলাম না। আমি আর হরিশ্চন্দ্র মিলে তাড়াতাড়ি বেরিয়ে মহাদেবের বাড়িতে গেলাম। তখন টিপটিপ করে বৃষ্টি নেমেছে। ঠান্ডা হাওয়া দিচ্ছে চারপাশে। বুকের ভেতরটা যেন ধকধক করে উঠছিল বারবার। সঙ্গে তাবিজটা রেখেছি, কিন্তু মহাদেবের কাছে, তার উঠোনের কাছে পা রাখার সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর থেকে রক্ত জল করা একটা চিৎকার ভেসে এলো। ওটা যে মহাদেবের গলা সেটা বুঝতে আমার কোনো অসুবিধে হলো না। আর ঠিক তখনই দড়ম শব্দ করে ঘরের দরজাটা খুলে গেল। দেখতে পেলাম একটা কালো ছায়া যেন চার পায়ে লাফাতে লাফাতে বাড়ির বারান্দা থেকে বেরিয়ে পেছনের দিকে চলে গেল। আমি কিছু বোঝার আগেই হরিশ্চন্দ্র দৌড়ে গেল সেই দিকে। তার হাতে হ্যারিকেন ছিল। আমি একা অন্ধকারে দাঁড়িয়ে ঘরের দরজা পর্যন্ত এগিয়ে গেলাম। ভেতর থেকে তখনও মহাদেবের গলার স্বর ভেসে আসছে। বোঝার জন্যে সামান্য ভুল হয়েছিল, আর তাতেই এত বড় বিপদ হয়ে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছি। হরিশ্চন্দ্র ফিরে এসে হাঁপাতে হাঁপাতে বলল, দেখতে পেলাম না, দেখতে পেলাম না, পেছনে চলে গেছে। সাধু বাবা, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? চলুন। হরিশ্চন্দ্র আলো হাতে ঘরে ঢুকল। ঘরে ঢুকেই দেখি বিছানার চারপাশে রক্ত ছড়িয়ে রয়েছে। মহাদেব বিছানার উপরে পড়ে আছে। তার পেটের কাছটা কেউ যেন ফালা ফালা করে দিয়েছে। নাড়ি ভুঁড়ি, রক্ত, মাংস ছড়িয়ে আছে চারিদিকে। অতি কষ্টে মহাদেব আমার দিকে তাকিয়ে দেখল, কেটে কেটে বলল, আপনি ঠিকই বলেছিলেন সাধু বাবা। ওটা তুলে আনা উচিত হয়নি। আমার ভুলের জন্য এত বড় সর্বনাশ হয়ে গেল। মুহূর্তের মধ্যে হরিশ্চন্দ্র সেখান থেকে কবিরাজকে ডাকতে চলে গেল। আমি সেই ঘরের মধ্যে চুপ করে বসে আছি। ঘরের ভেতর একটা অদ্ভুত গন্ধে ভরে উঠেছে। সেই গন্ধটা যেটা আমি সদাশিবের ঘরে থাকার সময় পেয়েছিলাম। চারপাশ থেকে অন্ধকারের মধ্যে কারা যেন ফিস ফিস করে আমার কানে কানে কথা বলতে লাগলো। কে যেন দূর থেকে হেসে উঠতে লাগলো। আমার চোখের সামনে মহাদেব একটু একটু করে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, কিন্তু ওকে যে বাঁচানো সম্ভব নয় এটা আমি ভালো করেই বুঝতে পারছি। বিছানার কাজ পর্যন্ত এগোতে পারলাম না। মহাদেব ক্ষীণ কণ্ঠে বলল, ও মানুষ নয় সাধু বাবা, ও অন্য কিছু। বেড়ালের মতো লম্বা লম্বা নখ, গায়ে কালো কালো লোম, কি বিভৎস দেখতে। আমাকেও শেষ করে দিয়েছে। এখন ও সদাশিবকে মারতে চায়। আপনি সদাশিবকে বাঁচান, যেভাবেই হোক বাঁচান।
অনেকক্ষণ ঠায় দাঁড়িয়েছিলাম। কখন যে কবিরাজ মশাই এসেছেন আর কখন যে মহাদেব মারা গেছে তার কোনো কিছুই আমার মনে নেই। কবিরাজ মশাই যখন আমার গায়ে এসে হাত রাখল তখন আমি চমকে উঠলাম। এ কি দেখছি চোখের সামনে! বাড়ি থেকে বেরিয়েছিলাম সাধনা করব বলে, তন্ত্র মন্ত্র শিক্ষা সাধুসঙ্গ করে অজানাকে জানব বলে, গ্রামের পথে ঘুরে ঘুরে বেড়াবো বলে। কিন্তু এমন বীভৎস বিপদ যে চোখের সামনে দেখতে হবে, আমি সত্যিই তার জন্য তৈরি ছিলাম না। সাধু বাবা, আমাদের কোথাও ভুল হয়েছে। সেই সাধু তার মানে মহাদেবের বিপদের কথাই বলেছিল। মহাদেবের কথা তো আমাদের একদম মনে ছিল না। ভুল আমার হয়েছে কবিরাজ মশাই। মহাদেবের যে বিপদ হতে পারে তা আমার আন্দাজ করা উচিত ছিল। কিন্তু সেই সাধুই বা কেন তার নাম বললেন না? তার নাম বললেই তো সবকিছু ঠিক হয়ে যেত। ততক্ষণে হরিশ্চন্দ্র গ্রামের লোক জড়ো করতে গেছে। কবিরাজ মশাই আমায় নিয়ে বারান্দার কাছে এসে দাঁড়ালেন। আমার কাঁধে হাত রেখে বললেন, তুমি সন্ন্যাসের পথ গ্রহণ করেছ। তুমি আমাদের থেকে সম্মানে অনেক বড়, কিন্তু তোমার বয়স কম। এসব কিছু দেখা কিংবা উপলব্ধি করার অভিজ্ঞতা তোমার এখনো হয়নি। মৃত্যু যখন হবার তখন হবেই, কেউ তাকে আটকাতে পারবে না। সাধু বাবা বললেন সব কিছুই ভগবানের ইচ্ছে। এই অপশক্তির হাতে মহাদেবের মৃত্যু ছিল। আমি চিৎকার করে উঠলাম, বললাম, অসম্ভব! মহাদেবকে আমি পেরেকটা ধরতে বারণ করেছিলাম। সে যদি ওটা না ধরতো তাহলে তার এমন কিছু হতো না। এই সমস্ত ক্রিয়া যে ভাঙে তার কিন্তু সব থেকে বড় বিপদ হয়। সদাশিবের বিপদ এখনো রয়েছে, আর তার সঙ্গে ওদের চারপাশে আমরা জড়িয়ে পড়েছি। কবিরাজ মশাই, আমি, আপনি, হরিশ্চন্দ্রের বউ, সকলেরই ভয়ানক বিপদ রয়েছে। বিপদে যখন একবার জড়িয়ে পড়েছি তখন শেষ পর্যন্ত তা দেখব সাধু বাবা। এত সহজে হাল ছেড়ে দেব না। সদাশিবকে বাঁচাতেই হবে, যে কোনো মূল্যে বাঁচাতে হবে। আজ রাতারাতি এই মহাদেবকে শ্মশানে পুড়িয়ে দিতে হবে। চলুন, বেশি দেরি করলে হবে না। টানা কিছুক্ষণ ফ্যাকাশে চোখে তাকিয়ে রইলাম বাইরের দিকে। এই অদ্ভুত বিভৎস মৃত্যুর কথা শুনে আমরা কেমন যেন পাথরের মতো চুপ করেছিলাম। মৌনতা ভেঙে বললাম, কিন্তু মহাদেবের সামান্য দোষের জন্য তাকে এত বড় খেসারত দিতে হলো? তাহলে সদাশিবকে কি আপনারা বাঁচাতে পেরেছিলেন? যদি তখন থেকে কয়েক বছর পরের কথা হতো তাহলে ওদের দুজনকে ক্ষতি করার মতো ক্ষমতা কারো ছিল না। কিন্তু আমি তখন সামান্য একজন বালক বলা চলে। শুধুমাত্র কৌতূহলের বশে এই পথে এসেছি। একটু একটু করে সব জানার চেষ্টা করছি। সেই রাতে মহাদেবকে নিয়ে ওরা সবাই শ্মশানের উদ্দেশ্যে রওনা হলো। আমিও ওদের সঙ্গে রওনা দিলাম। শ্মশান বলতে পাশের গ্রামের সেই শ্মশান। সদাশিব গেল আমাদের সাথে, না হলে হয়তো আমিও যেতাম না। অনেক বারণ করা সত্ত্বেও সদাশিব আমাদের সঙ্গ নিল। আমি, হরিশ্চন্দ্র, কবিরাজ মশাই আর সদাশিব আমরা হেঁটে হেঁটে চলেছি, আর গ্রামের কয়েকজন লোক মিলে কাঁধে তুলে নিয়ে চলেছে মহাদেবকে। গোটা গ্রামে কেমন একটা যেন নিস্তব্ধ পরিবেশ। সদাশিবের এমন ঘটনার পরে মহাদেবের এমন মৃত্যু। শ্মশান পর্যন্ত পৌঁছে ওরা মৃতদেহ পোড়ানোর জন্য চলে গেল। আমি, সদাশিব, হরিশ্চন্দ্র আর কবিরাজ মশাই গিয়ে বসলাম সেই সাধুর কাছে। সাধু আমার দিকে তাকিয়ে মলিন হেসে বললেন, বড় দুঃখ হয়েছে তাই না বেটা, ওকে বাঁচাতে পারিসনি বলে? কিন্তু ওর মৃত্যু যে লেখাই ছিল তাই তো মরেছে। একবারও ভেবে দেখলি না কেন তোরা এতজন থাকতেও ও নিজে গিয়ে দেওয়াল থেকে পেড়েকে বাঁধা ওই অশুভ ক্রিয়ার জিনিসটা তুলে ফেলল? ওটা ওর ভাগ্যে লেখা ছিল। সাধুর সামনে কোনো কথা বলতে পারলাম না। মনটা কেমন যেন ভারী হয়ে এসেছিল। চোখের সামনে মানুষের এমন মৃত্যু আমি ততদিনে খুব একটা দেখিনি। এখন সে আলাদা কথা। এখন মৃত্যু দেখতে দেখতে চোখ সয়ে এসেছে। এ তো অতি সামান্য ব্যাপার। এর চেয়েও ভয়ানক মৃত্যু আমি নিজের চোখে দেখেছি। কিন্তু তখন আমার মনটা কেমন যেন ভারী হয়েছিল।
সবাই চুপচাপ বসে রয়েছে। সাধু বললেন, আমার গোটা পরিবার আগুনে পুড়ে মারা গিয়েছে বেটা, বুঝলি? তাদের কাউকে বাঁচাতে পারিনি। তখন আমার বয়স কত, 10-12 বছর। তখন থেকেই সংসার ছেড়েছি। পথে পথে ঘুরে বেড়াতে বেড়াতে কয়েক বছর পরে সাধু সঙ্গ করেছি। তোর কষ্টের চেয়ে আমার কষ্ট অনেক বড় রে। তবুও আমি তার নাম তোকে বলতে পারতাম না, বারণ ছিল। আমি আর সামলাতে পারলাম না, মাটি থেকে উঠে পড়ে চিৎকার করে উঠলাম। কিসের বারণ ছিল আপনার? আপনি যদি একবার মহাদেবের নামটা বলতেন, তাহলে ওই তাবিজ আমি তাকেই দিয়ে দিতাম। আপনি তো ওর জন্যই তাবিজটা দিয়েছিলেন, তাই না? সাধু আবার স্মিত হেসে আমার দিকে তাকালেন। ইনি যদি আমার মতো রুক্ষ কণ্ঠে কোনো কিছু বলতেন, তাহলে হয়তো আমি তখনই শ্মশান ছেড়ে চলে আসতাম। কিন্তু তিনি হাসলেন, অভয় মুদ্রা দেখিয়ে বললেন, ওই তাবিজ মহাদেবের জন্য ছিল না, ওই তাবিজ তোর জন্য ছিল। তুই এতবার করে তার পথে বাধা হওয়ার চেষ্টা করেছিস। আজ রাতে এসে কিন্তু তোকে মারতে চাইবে, আর কাল রাতে সদাশিবকে। আজ তোদের জীবনের সবচেয়ে বড় রাত হবে। তাবিজটা আমার কোমরেই ছিল। অবাক হয়ে গেলাম, তাহলে কি তাবিজ আমার জন্যই সাধু বাবা দিয়েছেন? কিন্তু বিশ্বাস করতে পারলাম না। মনের মধ্যে রাগ, দ্বন্দ্ব, বিশ্বাস সবকিছু একসঙ্গে চলতে লাগলো। আর সেই দিন রাতেই ঘটল আরো ভয়ঙ্কর ব্যাপারটা। সেদিন বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আমি আর হরিশ্চন্দ্র সদাশিবের ঘরের নিচে বিছানা করে শুয়ে আছি, আর সদাশিব বিছানায়। হরিশ্চন্দ্রের স্ত্রীকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এইসব ঝামেলার মধ্যে তাকে না রাখাই ভালো। অনেক রাতের দিকে হঠাৎ করে আমার ঘুমটা ভাঙল। তখন দেখি হরিশ্চন্দ্র বিছানার দিকে তাকিয়ে চুপ করে বসে আছে। একটা হাত দিয়ে আমায় ঠেলে চলেছে। বুঝলাম যে তার জন্যেই আমার ঘুমটা ভেঙেছে। উঠে তাকিয়ে দেখি সদাশিবের বিছানার ওপরে তার বুকের দুপাশে দুটো পা রেখে কে যেন ঝুঁকে তার মুখের দিকে তাকিয়ে রয়েছে। কালো শরীর, হলদে দুটো চোখ। শরীরটা একবার এই দিকে ঘুরছে, একবার ওই দিকে ঘুরছে। সদাশিব বোধহয় ঘুমিয়ে রয়েছে, না হলে সে চিৎকার করত। হরিশ্চন্দ্র কিছু বলতে যাবে, আমি তার মুখটা চেপে ধরে তাকে চুপ করতে বললাম। ভালো করে সরে তাকাতেই মনে হলো মূর্তিটা এবার আমার দিকে তাকিয়েছে। সেদিন পথে আসার সময় যে মূর্তিকে আমি দেখেছিলাম, এটা সেই মূর্তি ছাড়া অন্য কেউ হতে পারে না। মাথাটা কেমন গরম হয়ে উঠল। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বললাম, শয়তানি, তোর জন্যে মহাদেব মরেছে, তোর জন্যে এমন অবস্থা সদাশিবের, তুই যাবি এখান থেকে। কথাটা বলে লাফিয়ে উঠে দাঁড়ালাম, আর ঠিক তখনই ভালো করে দেখতে পেলাম তাকে। হলদেটে চোখের দৃষ্টি যেন জল জল করছে, মুখের দাঁতগুলো 3 কোনা। সে দাঁতের মাথার অংশ কেমন যেন কালো মতো ক্ষয়ে গেছে। এক অদ্ভুত দুর্গন্ধে ভরে গেছে গোটা ঘরটা। তার পরনের কালো কাপড়টা গায়ের মধ্যে যেন একেবারে সেঁটে রয়েছে। মনে হয় ওটা কাপড় নয়, তার গায়ের চামড়া। তার 2 হাত 2 পায়ে কালো লম্বা লম্বা লোমে ভরা, আর সেই লোমশ লম্বা একটা হাত সে সদাশিবের বুকের কাছে এনে ফেলল। তারপরে নখ দিয়ে তার বুকের কাছটা চিরতে শুরু করল। চমকে উঠে সদাশিবের ঘুম ভেঙে এমন একটা দৃশ্য দেখে সে চমকে উঠল। চিৎকার করতে যাবে, তার আগেই সেই মুখটা নেমে এলো তার ঘাড়ের কাছে। বুঝতে পারলাম ঠিক আগের মতোই তার ঘাড়ের কাছে মুখ দিয়ে রক্ত শুষে নেওয়ার চেষ্টা করবে সে। হরিশ্চন্দ্র চিৎকার করে উঠে বলল, মহাদেবের গলা থেকেও এমন ভাবে রক্ত শুষে নিয়েছিল সাধু বাবা। সাধু বাবা, কিছু একটা করুন। আমি তখন কি করব? তন্ত্রমন্ত্র তখন তেমন কিছু আমার জানা নেই।
ঘরের মধ্যে কোথায় যে কি আছে তাও জানি না। সঙ্গে সঙ্গে একটা ব্যাপার আমার মনে পড়ে গেল। সেই সাধু বাবা তো একটা তাবিজ দিয়েছিলেন। সেই তাবিজ সদাশিবের গায়ে থাকলে সদাশিবের কোনো ক্ষতি হবার তো কথা নয়। তাহলে সঙ্গে সঙ্গে তাবিজটা কোমরের খুঁত থেকে বার করে আমি হাতে পরে ফেললাম। আর তারপর বিছানার দিকে এগোতেই একটা অদ্ভুত ব্যাপার দেখে আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে পড়লাম। বিছানার নিচে এক পাশে মাটির ওপরে কে যেন হুমড়ি খেয়ে পড়ে রয়েছে। বিছানার ওপর দাঁড়িয়ে যে মূর্তিটা এতক্ষণ সদাশিবের ঘাড়ের কাছে মুখ নিয়ে যাচ্ছিল, সেই মূর্তিটা হেসে উঠল। বিছানা থেকে আরেকটি মূর্তি সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা কথা আমি বুঝতে পারলাম। আমার হাতে তাবিজ থাকলে সে আমায় ধরতে পারবে না, কিন্তু হরিশ্চন্দ্রের সঙ্গে তো তাবিজ নেই, তাহলে ওর তো ক্ষতি করতে পারে। চিৎকার করে উঠলাম, হরিশ্চন্দ্র সাবধান! কিন্তু আমি সাবধান করার আগেই মূর্তিটা ততক্ষণে ঝাঁপিয়ে পড়েছে হরিশ্চন্দ্রের দিকে। হরিশ্চন্দ্র তৈরি হয়েছিল। সে এক লাফে সরে এলো আমার দিকে। মূর্তিটা 4 হাত পায়ে ঠিক বিড়ালের মতো মাটির উপরে বসে রইল কিছুক্ষণ। তারপর চোখের সামনে মূর্তিটা বদলে গেল একটা কালো মস্ত বড় বিড়ালে। সে তীব্র গর্জন করতে লাগলো আমাদের দিকে তাকিয়ে, যেন সময় সুযোগ পেলেই হাতের লম্বা লম্বা নখ দিয়ে আমাদের ফালা ফালা করে দেবে। তাবিজটা আমি হাত থেকে খুলে ফেললাম। হরিশ্চন্দ্র খুব ভয় পেয়ে গেছিল। সেটা খুলে তার হাতে পরিয়ে দিয়ে বললাম, তাড়াতাড়ি যাও বিছানার পাশে, নিচে মনে হয় সদাশিব পড়ে আছে, ওর কাছে যাও, আমি ওকে দেখছি। তাবিজ নিয়ে হরিশ্চন্দ্র চলে গেল বিছানার পাশে। সদাশিবকে সেখান থেকে তুলে বসিয়েছে ততক্ষণে। এইবার সামনের বিড়ালটা যেন বিভৎস মূর্তি ধারণ করল। আগের মতো অট্টহাসি হাসতে হাসতে বলল, এইবার তোকে কে বাঁচাবে? এইবার ওই তাবিজ তোর কাছে থাকলে আমি তোর কোনো ক্ষতি করতে পারতাম না, কিন্তু এই বলে সে খিলখিল করে হেসে উঠে দুটো হাত এগিয়ে দিল সামনের দিকে। আমার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়তে যাবে, এমন সময় হরিশ্চন্দ্রের ঘরের দরজাটা খুলে গেল। তাকিয়ে দেখি কবিরাজ মশাই। বাইরে টিপটিপে বৃষ্টির মধ্যে অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না। কবিরাজ মশাইকে যেন চিনতে পারলাম। আমাদের কিছু বলার সুযোগ না দিয়ে কবিরাজ মশাই বলে উঠলেন, শয়তানি, তুই এইখানে এসে উঠেছিস। আমারই বোঝা উচিত ছিল আগে যে তুই এমন কাজ করতে পারিস। সঙ্গে সঙ্গে মূর্তিটা পেছনের দিকে ঘুরে তাকালো। আমরা কিছু করার আগেই কবিরাজ মশাই ঘরের ভেতরে ঢুকে এলেন। তার হাতে একটা লম্বা লাঠি। সেই লাঠিটা দিয়ে মূর্তির গায়ের উপর একটা আঘাত করতেই সে যেন কাটা ছাগলের মতো চিৎকার করে উঠল। ছিটকে গিয়ে পড়ল ঘরের এক পাশে। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যতবার তুই আসবি ততবার আমি আসবো। বলেছি না, আর কারো ক্ষতি করতে দেব না। আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে আগেই এইখানে আসতাম। মূর্তিটা হঠাৎ করে বাতাসে লাফ দিল, আর তারপরেই যেন হাওয়ায় মিলিয়ে গেল। সদাশিব ততক্ষণে জ্ঞান ফিরে পেয়েছে। ঘরের ভেতরে হ্যারিকেন জ্বালাতেই দেখি কবিরাজ মশাই দরজার কাছে ধপ করে মাটির উপরে পড়ে গেলেন। কি যে হলো বুঝতে না পেরে তাড়াতাড়ি কবিরাজ মশাইকে তুলে আনলাম। শেষে জল দিয়ে কবিরাজ আর সদাশিবের জ্ঞান ফেরানোর পরে কবিরাজ মহাশয়ের মুখে শুনলাম আর এক আশ্চর্য কথা। ঠাকুরমশাই, আপনি বললেন কবিরাজ মশাই ভীতু মানুষ, সেই বাড়িতে আর আসতেই চাননি। তাহলে অত রাতে তিনি এখানে কেন এলেন? আর ওই সমস্ত কবিরাজকে দেখে সেই ভয়ঙ্কর মূর্তিটা পালিয়ে গেল কেন? কবিরাজ মশাইয়ের যখন জ্ঞান ফিরল, সে তো ফ্যাল ফ্যাল করে চারিদিকে তাকিয়ে বলল, আমি এখানে এলাম কি করে? আমি তো বাড়ির বাইরে বেরিয়েছিলাম প্রকৃতির ডাকে কাজ ছাড়ার জন্য, কিন্তু
এখানে আর এখানে কি হয়েছে বলো তো? একটু আগে আপনি আমাদের সকলের প্রাণ বাঁচিয়েছেন, না হলে সেই মূর্তি অন্তত আমাকে যে মারতই এটা ভালো করে বুঝেছিলাম আমি। কিন্তু সেইটাই বা কি করে সম্ভব? আমার তো কোনো ক্ষমতাই নেই তোমাদের বাঁচাবার, কবিরাজি করি আমি। দাঁড়াও দাঁড়াও, তার মানে হরিশ্চন্দ্র তোর বাবা? হরিশ্চন্দ্রের মুখে ফ্যাকাশে হাসি, এক ক্লান্ত গলায় সে বলল, আমারও মনে হচ্ছিল যেন আমার বাবাই দাঁড়িয়ে আছে। আপনার মধ্যে দিয়ে আমার বাবা এসে আমাদের বাঁচিয়ে দিয়ে গেছে, কিন্তু আপনার মধ্যে তিনি কেন এলেন? এই কথা ভাবার সময় এখন নেই। যেই হোক না কেন আমাদের বাঁচিয়ে দিয়েছে। সদাশিবের কোনো ক্ষতি হয়নি, আর আমারও। কিন্তু এইভাবে তো ওকে আটকানো যাবে না। ও কিন্তু আবার কালকে আসবে। সেই সাধুকে দিয়ে যদি ওকে আটকানোর কোনো উপায় বার করা যায় তাহলে ভালো হয়। রাত্রে আমরা সকলেই চুপ করে রইলাম। পরদিন সকালে হরিশ্চন্দ্র একাই গেল সেই সাধুকে ডেকে আনতে। কবিরাজ মশাই কি একটা কাজে গিয়েছিলেন, তিনি বিকেলে ফিরে আসবেন বললেন। আমি আর সদাশিব ফিরে গেলাম তার বাড়িতে। সেইখানে গিয়ে সদাশিব সব কথা আমায় আবার প্রথম থেকে খুলে বলল। ওই তেঁতুল গাছের কাছে এসে ভয় পাওয়া, বাড়িতে বিড়ালকে নিয়ে আসা, সব কিছু। এর মাঝে একটা নতুন কথা সে বলল। হাটে বাজারে জায়গা নিয়ে খুব ঝামেলা চলছিল, বুঝলেন? একটু জায়গা কেউ ছাড়তে চায় না। হাটে বাজারে ওখানে ওই গ্রামের যে মোড়ল, সে আমায় বড্ড ভালোবাসে, তাই সে আমায় জায়গা করে দিয়েছে। তাতেই কত লোকে হিংসে করে। আচ্ছা, যারা হিংসা করে তাদের মধ্যে এমন কারোর কথা বলতে পারো যে যার কথা তোমার সব সময় মনে পড়ে? বলতে পারবো না কেন? ওই গ্রামের শশধর কুণ্ডু বলে একজন আছে না, আমি যেখানে বসি সেইখানেই তার আগে দোকান ছিল। লোকটা ভালো না, লোক ঠকিয়ে খায়। তাছাড়া আরও অনেক বদ অভ্যাস আছে, তাই বাজারে সকলে ওই গ্রামের মোড়লের কাছে নালিশ করে তাকে তুলে দিয়েছে। তারপরেই তো সেখানে আমি বসি। আমি কিন্তু লোক ঠকাই না। হ্যাঁ, একটা পেট খাবো, তাতে আবার লোক ঠকানোর কি আছে আপনি বলুন? মনে হলো যেন অনেক কিছুর উত্তর একসঙ্গে পেয়ে গেলাম। হরিশ্চন্দ্র সাধু বাবাকে সঙ্গে করে নিয়ে ফিরল দুপুরের দিকে। কবিরাজ সেই ফিরলেন বিকেলে। কাল যখন সে বিকালে ফিরে গেছে, তখন কোনো এক শক্তি তোমাদের সাহায্য করেছে। হয়তো আজকে আমরা কিছু একটা করতে পারবো, তবে তার আগে তারানাথকে নিয়ে আমি একবার পাশের গ্রামে যাব। সাধু বাবা কি বলতে চাইছেন আমি তা বুঝতে পেরেছিলাম। দুপুর দুপুর বেরিয়ে পাশের গ্রামে শশধর কুণ্ডুর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। আড়ালে আবডালে থেকে দেখতে পেলাম এক তান্ত্রিকের সাথে শশধর কুণ্ডু বেরিয়ে এক ফাঁকা স্থানে গিয়ে কোনো কিছু ক্রিয়া করছে। তুমি ফিরে যাও তারানাথ, আজ রাতে সে আবারও আসবে। তুমি থাকলে ওরা সাহস পাবে। আমি এইখানে থেকে ওকে আটকাবার চেষ্টা করি। এইখানেই যদি ওকে আটকে দেওয়া যায় তাহলে তো আর কোনো ক্ষতি হবে না সাধু বাবা। শুধু শুধু আমি আর একা একা ফিরে গিয়ে কি করব? সাধু বাবা আমার কথা শুনলেন। তান্ত্রিক ইতিমধ্যেই তার কাজ শুরু করেছে। অমনি আমি আর সাধু বাবা বেরিয়ে এলাম। বাইরে শশধর কুণ্ডু আমাদের দিকে দেখে চমকে উঠলেন। সেই তান্ত্রিক বলল, তোরা এখানে এসেছিস কেন? জানিস না এক সাধুর কাজের সময় সেখানে অন্য কাউকে আসতে নেই? তোর কাজ ভণ্ড করবো বলে আমি এখানে এসেছি। তোকে দিয়ে সদাশিবের ক্ষতি করতে চাইছে। মহাদেবকে তুই মেরেছিস, আর আজ সদাশিবকে মারবি, কাল তারানাথকে মারতে চেয়েছিলিস, তাই না? তান্ত্রিক আমার দিকে তাকিয়ে একবার হেসে উঠে বলল, মার্জার ক্রিয়ার কথা শুনেছিস? মার্জার যখন কাউকে মারবে বলে ঠিক করে, তাকে ঠিক মারে। কালকে একজন ওকে আটকে দিয়েছে, আজ তাহলে ওকেই মারবে। তান্ত্রিক বিড়বিড় করে মন্ত্র পড়ে যজ্ঞের আগুনে কি যেন একটা ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ল চারপাশে। আর কোত্থেকে যেন একটা কালো বিড়াল এসে দাঁড়ালো সেই ধোঁয়ার মাঝখানে। শশধর কুণ্ডু হেসে উঠে বলল,
সবাইকে মেরে ফেলুন, সবাইকে মেরে ফেলুন, যা চাই আপনার তাই দেব, সবাইকে মেরে ফেলুন। বিড়ালটা এক পা করে এগোতে লাগলো আমাদের দিকে এগিয়ে আসছে সে। সাধু বাবা কিন্তু নিশ্চল, সে সোজা তাকিয়ে রয়েছে বিড়ালটার চোখের দিকে। আমি বললাম, ওটা শুধু বিড়াল নয় সাধু বাবা, ওর মধ্যে কোনো অপশক্তি রয়েছে। ওই মেয়েটিকে কাল আমি দেখেছি। আমাদের হাতে এইটাই সুযোগ, ওকে একবার পরাস্ত করতে পারলে আমরা দুদিক থেকে লাভবান হব। দেখো। বিড়াল তো আরো এগিয়ে এসে সাধুকে লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়তে গেল। সাধু তার হাতের লাঠিটা মাথার উপর তুলে বিড় করে মন্ত্র পড়ে সেই জায়গায় মাটির উপরে দুবার ধাক্কা দিলেন, আর তৃতীয় ধাক্কাটা তিনি দিলেন তার বুকের মাঝখানে। সঙ্গে সঙ্গে কোথা থেকে যেন আমাদের মাথার উপর উড়ে বেড়াতে লাগলো কতগুলো কাক। শুনেছি কাক ও অশুভ শক্তি, কিন্তু সেই শক্তিকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায়। বিড়ালটা এবার থমকে দাঁড়িয়ে পড়ল, তারপরে চেহারায় সেগুলো একটু একটু করে বড় হয়ে কাকগুলো আমাদের মাথার উপর ঘুরতে ঘুরতে তীরের মতো ছুটে গেল বিড়ালটার দিকে। চোখের সামনে বিড়াল আর কাকের যেন এক মহাযুদ্ধ দেখতে লাগলাম। কখনো তান্ত্রিক চিৎকার করে উঠছে, তো কখনো সাধুর মুখে এক হাসি। বেশ কিছুক্ষণ চলতে চলতে সেই কাক আর বিড়াল দুজনেই যেন অদৃশ্য হয়ে গেল। সাধু বাবা শুধু দুটো হাত তুলল, অদ্ভুতভাবে হাসতে হাসতে এই লাঠিটা মাথার ওপর ঘুরিয়ে আগের মতোই দুবার মাটিতে আর একবার নিজের বুকে ধাক্কা দিল। আর ঠিক তখনই মনে হলো আমার পেছন থেকে কারা যেন পায়ে পায়ে হেঁটে আসছে। তাকিয়ে দেখি পেছনের ছোট মতো জঙ্গলের কাছ থেকে কতগুলো শেয়ালের মতো প্রাণী বেরিয়ে এসেছে। অন্ধকারে তারা একটু একটু করে এগোতে লাগলো। শশধর কুণ্ডু আর তান্ত্রিক একসঙ্গে চিৎকার করে উঠল। সাধু বাবা পেছনে ঘুরলেন, আমার উদ্দেশ্যে বললেন, চলে এসো তারানাথ, এখানকার কাজ আপাতত শেষ হয়েছে, এখন ওখানে যাওয়া দরকার, ওখানে গিয়ে দেখতে হবে। তারানাথ চুপ করতে আমরা বুঝতে পারলাম গল্প প্রায় শেষ হয়েছে। বাইরে বৃষ্টিটাও কমে এসেছিল, আর বেশিক্ষণ বসে থাকার সময় হবে না। আমরা ওঠার জন্য তোড়জোড় করছি, ঠিক তখন তারানাথ বলল, গল্প প্রায় শেষ হয়ে গেছে, আর একটু আছে, এইটুকু না বললে তোমাদের মনের শান্তি হবে না। ফিরে গিয়ে দেখি হরিশ্চন্দ্র, সদাশিব, কবিরাজ মশাই একসঙ্গে আছে। রাতে নাকি কোনো কিছুই হয়নি। সদাশিব বলল, না না না, একটা কথা আমি কিছুই বুঝতে পারলাম না সাধু বাবা। আপনারা এমন কি করলেন যে আজ রাতে কোনো কিছুই হলো না? কি হয়েছিল বলুন তো? কালকে রাতের কথাই আমি কিছু বুঝতে পারছি না, আবার আজকের কথা জানি না কি হয়েছে। তবে যদি সব বিপদ কেটে গিয়ে থাকে, তার থেকে ভালো আর কিছু হতে পারে না। কিন্তু সাধু বাবা, আপনার সঙ্গে আরেক সাধু এসেছিলেন না? তিনি কোথায় গেলেন? হরিশ্চন্দ্রের কথা শুনে আমি পেছনের দিকে তাকিয়ে দেখি আমার পাশে কেউ কোথাও নেই, অথচ সেই সাধু বাবা আমার সঙ্গেই এই বাড়ির দরজা পর্যন্ত এসেছিলেন। হঠাৎ যেন মনে হলো মাথার মধ্যে শুনতে পেলাম সেই সাধুর গলা, বলেছিলাম না তারানাথ, সবকিছু আগে থেকে নির্ধারিত হয়ে আছে, তার বাইরে কোনো কিছু হবার নয়। মৃত্যু থেকে শুরু করে জন্ম পর্যন্ত সবকিছুই লেখা, কখন কিভাবে কি হবে তা কেউ জানে না, তাই কোনো কিছু নিয়ে ভেঙে পড়লে চলবে না। আমি সেই অন্ধকারের মধ্যেই তাকিয়ে মনে মনে বললাম, কিন্তু আপনি চলে গেলেন কেন সাধু বাবা? কেন ওদের সামনে দাঁড়িয়ে সকল কথা বললেন না? ও আর আমার কাজ নয়, যত পর্যন্ত আমার কাজ করার ছিল আমি করে দিয়েছি। এখন সবকিছুই তোর হাতে রে বেটা। তুই অনেক দূর যাবি, তবে ফিরে আসতে হবে। এবার মনে রাখিস, যা হয় সব সময় ভালোর জন্যই হয়।
ওদের সবাইকে সব কথা খুলে বললাম। মহাদেবের এক জটিল রোগ হয়েছিল। এমনিতেই বছরখানেকের বেশি সে বাঁচত না সাধু বাবা, কথা আমরা সকলেই জানি, কিন্তু তাই বলে তার এমনভাবে মৃত্যু হোক তা তো আমরা কখনোই চাইনি। কিন্তু হরিশ্চন্দ্র, তোর বাবা হঠাৎ করে ফিরে এসে আমাদের বাঁচাতে গেলেন কেন? বাবা আমায় যখন ভালোবাসতেন তখন তোকেও ভালোবাসতেন। বাবা নিজের জীবনে প্রায় 10 বছর সাধু সন্ন্যাসীদের সঙ্গ করে কাটিয়েছিলেন, তারপর ফিরে এসে বিয়ে করেছিলেন। মৃত্যুর আগেও বাবা বলতেন আমি কোনো বিপদে পড়লে তিনি ফিরে আসবেন। হ্যাঁ, কতবার কত বিপদের সময় তাকে আমি পাশে পেয়েছি। তাই হয়তো বাবা কবিরাজ মশাইয়ের মধ্যে দিয়ে ফিরে এসে আমাদের রক্ষা করতে চেয়েছিলেন। আর ওই কালো বিড়ালটা? সে এক ধরনের বাহক। সেই তান্ত্রিক কোনো এক তন্ত্রকে কাজে লাগিয়ে সদাশিবের ক্ষতি করার চেষ্টা করেছিল। শশধর কুণ্ডুই আসল কাজটা করেছিল, আর তার জন্যেই ওই কালো বিড়াল ঘর পর্যন্ত এসে সদাশিবের সঙ্গে বাস করতে শুরু করে। হয়তো আর কয়েকদিন দেরি হলে তাকে মৃত অবস্থায় পাওয়া যেত, কিন্তু অল্প অল্প করে কেন সদাশিবকে মারতে যাচ্ছিল সেইটা আমি ঠিক বুঝতে পারলাম না। শশধর কুণ্ডুর সঙ্গে যখন আমার ঝগড়া হয়েছিল তখন সে আমায় দেখে নেবে বলছিল তিলে তিলে একটু একটু করে সে আমায় শেষ করে দেবে, তার জন্যই হয়তো। কিন্তু সাধু বাবা, আপনার জন্যই আমরা সবাই প্রাণে রক্ষা পেয়েছি। তুমি ভুল করছো সদাশিব, আমি কিন্তু কিছুই করিনি। সবকিছুই করেছেন ওই সাধু, কিন্তু ওই সাধু যে কে সেটাই তো আমি বুঝতে পারলাম না। আর একটা আশ্চর্য কথা বুঝলে তারানাথ, এই তোমায় আমি যে সাধকের সঙ্গে দেখা করাবো বলে ওই শ্মশানে নিয়ে গিয়েছিলাম, সেই সাধু কিন্তু ওই সাধু নয়। কালকেই আমি খবর পেয়েছিলাম সেই সাধু ওই শ্মশান ছেড়ে অনেকদিন আগেই চলে গেছে। তবে তাকে আমি নিজের চোখে দেখিনি, তাই এই সাধুর সঙ্গে গুলিয়ে ফেলেছিলাম। তিনি কে আর কোথা থেকে এসেছিল তা আমি নিজেও বুঝতে পারিনি। কালকেই তোমায় কথাটা বলবো ভেবেছিলাম, কিন্তু এত কিছুর মধ্যে মনেই ছিল না। আমার মাথার মধ্যে ঘুরতে লাগলো সাধুর বলা সেই কথাগুলো। চিন্তা করবে না তারানাথ, যা হয় সব ভালোর জন্যই হয়। সব কিছুই আগে থেকে লেখা থাকে। এইবার তারানাথ চুপ করতে কিশোরী বলল, কিন্তু আমার মাসির বাড়িতে তাহলে কি সমস্যা হচ্ছে সে কথা আপনি বলতে পারেন? তা বলতে পারবো না, তবে তার জন্য ভালো করে সবকিছু দেখতে হবে। তুমি আরেকদিন গিয়ে আমার কথা মতো সবকিছু না হয় দেখে এসো কেমন? আমিও না হয় তোমার সঙ্গে একদিন যাব। তোমার মাসির বড় বিপদ হয় মাঝে মাঝে, তার হালকা রাশি। তাছাড়া সে যে স্থানে থাকে তার আশেপাশের বাস্তু কিন্তু খুব একটা ভালো নয়। কিন্তু এইটা কি করে হয়? রাতের বেলা কেউ ঘরে ঢুকছে, অথচ কে ঘরে ঢুকছে কেউ বুঝতে পারছে না। বাড়িতে কিশোরীর মাসি ছাড়াও আরও একটা তো মেয়ে আছে। রাতের বেলা হঠাৎ হঠাৎ করে জ্বর চলে আসে। সব কিছুরই কারণ আছে বুঝলে। তা জানার জন্যে ভালো করে প্রথম থেকে সবকিছু দেখতে হবে। যাও, এইবারে তোমরা বেরিয়ে পড়ো, বৃষ্টি কমেছে। পরে না হয় কিশোরীর মাসির বাড়িতে যাওয়া যাবে খন। আমরা বেরিয়ে পড়লাম। বাইরে বৃষ্টিটা কমতে শুরু করেছে। পথে নেমে কিশোরী বলল, একটা কথা কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। কি কথা? না মানে দেখো, তারানাথের সব কথাগুলোই অদ্ভুত। তিনি প্রথমে বললেন ওই তাবিজ দিলেন মহাদেবের জন্য, কিন্তু পরে সেই তাবিজই কাজে লাগলো তারানাথের। আবার সেই তাবিজটাই পরে হরিশ্চন্দ্রের হাতে গিয়ে পড়ল। তাহলে সাধু বাবা সেই তাবিজ কার জন্যে দিয়েছিল? প্রথম তাবিজটা তিনি সদাশিবের জন্য দিয়েছিলেন। দ্বিতীয় তাবিজ দেওয়ার সময় তিনি কিন্তু কারোর কথা বলেননি। তাই হয়তো তিনি বুঝতে পারেননি যে সেই তাবিজটি কার কাজে লাগতে পারে। তারানাথ এবং হরিশ্চন্দ্র দুজনের হাতে সেটা গিয়েছিল। একটা কথা কিন্তু আমরা ভেবে দেখলাম না, সাধু বাবা প্রথম থেকেই জানতেন প্রথম থেকে শেষ পর্যন্ত কি কি হবে, আর তিনি এতদিন এই গ্রামে এলেন না। ঠিক সেই দিনই হরিশ্চন্দ্রের সঙ্গে তিনি এইখানে এলেন, অথচ তারানাথকে নিয়ে চলে গেলেন। তিনি এটাও জানতেন যে শশধর কুণ্ডু কোনো একটা তান্ত্রিককে দিয়েই কাজ করিয়েছে। সব থেকে বড় কথা, তিনি সেই সাধু নন যেই সাধুর কথা কবিরাজ মশাই বলেছিলেন। তাহলে তিনি কেন এসেছিলেন বলতো?
এই গ্রামের শ্মশানে, তাও আবার ওই সময়? কিশোরী উত্তর করতে পারল না। উত্তর আমারও জানা ছিল না। তখন আমরা ট্রাম রাস্তার দিকে দ্রুত চলেছি। বৃষ্টি টিপটিপ করে বাড়তে শুরু করেছে। বৃষ্টি নামার আগেই ট্রাম ধরতে হবে। শুনছিলেন সুকান্ত দাশের কলমে মোড়লডাঙ্গা গ্রামের বিপদ। বিভিন্ন চরিত্রে সৌমিতা, সৌমজিৎ, জ্যোতির্ময়, প্রণীত, সায়ন, সৌরভ, ঋতম এবং অমিত। সমগ্র গল্পের কণ্ঠাভিনয় নির্মাণ করেছে ঋতুরাজ স্টুডিও। সমগ্র গল্পের কণ্ঠ সম্পাদনা, ধ্বনি সম্পাদনা এবং আবহ সম্পাদনা করেছে 62 APS স্টুডিও। গল্পের পাইরেসি করবেন না এবং গল্পের পাইরেসি করাকে সমর্থন করবেন না। আমাদের গল্প শুনতে থাকুন। তারানাথ তান্ত্রিকের রোমাঞ্চকর গল্প নিয়ে আমরা প্রতি সপ্তাহে থাকছি, আর আগামী সপ্তাহে আবারও একটি গল্প নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।